বসে আমরা বিভিন্ন স্তরে জাতীয় পার্টির নেতা কর্মী ভাই ও বোনেরা, আমার সহকর্মীরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা। 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস। এবার 2021 সালে 26শে মার্চ আমাদের সুবর্ণ জয়ন্তী, অর্থাৎ 50 বড় বছর আমরা স্বাধীনতা পূর্ণ করেছি আজকে এই 26শে মার্চ 2021 সালে। সেই উপলক্ষে আমাদের রাষ্ট্রের তরফ থেকে এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, আমরা সকলেই আশা করেছিলাম যে তাকে আমরা বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দ উৎসবের সঙ্গে এটাকে পালন করব। রাষ্ট্রীয় কিছু কর্মসূচির কারণে অনেক জায়গায় বিধিনিষেধ থাকছিল। তাছাড়াও আপনারা সকলে জানেন যে করোনা মহামারীর কারণে অনেক ক্ষেত্রেই জনসমাগমে অনেক ক্ষেত্রে অনেক কিছু করার বিষয়ে সরকারের তরফ থেকে কিছু নির্দেশনা ছিল, যার কারণে সঠিকভাবে যেভাবে আমরা চেয়েছিলাম ঠিক সেভাবে আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে কর্মসূচি পালন করতে সক্ষম হই নাই। তথাপি আমরা আমাদের এই মহান স্বাধীনতা গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরার জন্য আমাদের জেলা, উপজেলা এবং প্রতিটি অফিসে এবং ঢাকা শহরে আমাদের যে মহানগরে আমাদের যে অফিসগুলি আছে, চেয়ারম্যানের অফিস এবং আমাদের জাতীয় পার্টির প্রধান অফিস, সেখানে আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করেছি। আমরা কিছুটা সম্পৃক্ত হবে এবং সারা জেলা সব জায়গায় স্বতঃস্ফূর্তভাবে এটা পালন করা হয়েছে। তবু আমরা মনে করেছি যে যেহেতু এটা আমরা সঠিকভাবে পালন করতে পারিনি এবং এটা যেহেতু সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতা 50 বছর, আমরা এটাকে সঠিকভাবে পালন করবো সারাটি বছর ধরে। এবং সেই হিসাবে আজকে আমরা তার উদ্বোধনী হিসাবে এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। এই অনুষ্ঠানটি আয়োজন করার সময় ছিল খুব অল্প এবং আমাদের করোনার সমস্যা ইত্যাদি নানা সমস্যা, রাজনৈতিক কিছুটা অস্থিতিশীলতা ইত্যাদি কারণে আমরা প্রস্তুতি নিতে গিয়ে অনেক হিমশিম খাচ্ছিলাম। তখন এখানে আমাদের যমুনা গ্রুপের চেয়ারম্যান, আমাদের সম্মানিত চেয়ারম্যান, তিনি আমাদের এই হলটি দেওয়ার যখন ব্যবস্থা করলেন তখনও অনেকেই সন্দেহ করেছিল যে এত বড় হল দিব, হয়তো স্বাধীনতার পরের দিন এই পরিস্থিতিতে আমাদের এখানে লোক সমাগম হবে কি হবে না, এবং সেখানে হয়তো লোক সমাগম যদি খুব কম হয়, এত বড় একটি হল, এটা হয়তো আমাদের জন্য অনুষ্ঠানটি মানুষের কাছে একদম সুন্দরভাবে প্রস্ফুটিত হবে না। কিন্তু আজকে আপনাদের সেই স্বতঃস্ফূর্ত যেখানে আপনারা এসেছেন এবং যে উৎসাহ, উদ্দীপনা, যে আন্তরিকতা আমি লক্ষ্য করেছি, তাতে আমি সত্যিকার অর্থেই অভিভূত হয়ে গেছি। দেশের প্রতি ভালোবাসা হয়, এটা শুধু আমাদের স্বাধীনতার প্রতি সম্মান নয়, এটা আমাদের জাতীয় পার্টির আর প্রতি আপনাদের আস্থা এবং বিশ্বাস। আজকে এই মহান দিনে আমি স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের, যাদের ত্যাগের মাধ্যমে, যাদের জীবনের ঝুঁকিতে আমাদের দেশকে স্বাধীন করেছিল, এবং তাদের কথা আমার স্মরণ করছি বেশি করে, এবং তাদের অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে যারা এই মুক্তিযুদ্ধ করতে গিয়ে তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের নিজের জীবনকে বলি দিয়েছেন দেশকে স্বাধীন করার জন্য, দেশের মানুষকে স্বাধীন করে দেওয়ার জন্য। আজকে তাদের কোথাও আমরা অতি ভক্তির সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে
স্মরণ করছি এবং একই সঙ্গে আমরা প্রার্থনা করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন তাদের সমস্ত গুণাটা মাফ করে তাদের আত্মার মাফেরাত দেন এবং তাদেরকে বেশ নসিব করেন। এই ক্ষেত্রে আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই যে আমরা যে আজকে বছর 1 বছর ব্যাপী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব, যা উদ্বোধন আমি এখানে আজকে ঘোষণা করলাম। এরপরে 1 বছর ধরে প্রতি মাসে চেষ্টা করব আমরা একটি আমাদের বিভাগীয় শহরে একই ধরনের অনুষ্ঠান করে কর্মসূচি করব, যেখানে আলোচনা থাকবে। আমরা তুলে ধরবো রাজনৈতিক পরিস্থিতি, আমরা তুলে ধরবো সামনের দিকে আমরা কি চাই, আমরা দেশের মানুষের জন্য কি করতে চাই, এবং একই সঙ্গে দেশের সার্বিক অবস্থান নিয়ে আমাদের মতামত আমরা ব্যক্ত করবো। এবং প্রতিটি ডিভিশনে এখানকার যারা অতিরিক্ত মহাসচিব হবেন তারা দায়িত্বে থাকবেন এবং তারা অন্যান্য সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে জেলা যেগুলো ডিভিশনাল সহ যেগুলো হেডকোয়ার্টার সেখানে তারা সুন্দরভাবে এটি আয়োজন করবেন। যদি করোনাকালীন অবস্থার কারণে কোনো রেস্ট্রিকশন থাকে এই রেস্ট্রিকশন মেনে, এবং যদি হলের ভিতরে করতে হয় হলের ভিতরে তারা এই আলোচনা অনুষ্ঠান করবেন। এই আলোচনা অনুষ্ঠানের পরে মনোগ্রহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং আর্থিক বিষয়ে প্রত্যেক থেকে আমরা প্রতি মাসে একবার করে একটি করে শেষ করার চেষ্টা করব। ইতিমধ্যে যদি কোনো কারণে কোনো কাজ স্থগিত হয় আমরা পরে আরেক তারিখে করার চেষ্টা করব। আমরা এই স্বাধীনতা, এই মহান স্বাধীনতার মর্যাদা আমরা সর্বাত্মকভাবে দিব, এটি হলো আমাদের ক্ষেত্রে আমাদের অঙ্গীকার। আমরা চাই আমাদের এই স্বাধীন দেশে প্রতিটি নাগরিক বুঝুক যে স্বাধীনতার মূল্য কি। আমরা চাই এই দেশের প্রতিটি মানুষের যে প্রত্যাশা স্বাধীনতার প্রতি, সেই প্রত্যাশা পূরণে আমরা কি করতে চাই, এবং এই প্রত্যাশা পূরণে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জনগণের সেই প্রত্যাশা পূরণ করার জন্য কাজ করে দেওয়া ইনশাআল্লাহ। সেটা আমরা জনগণের সামনে তুলে ধরবো। এই স্বাধীনতা সুরক্ষা থেকে প্রতিটি মাসে একটি ডিভিশন আমরা এই প্রতিষ্ঠা করবো, এবং সেখানকার ডিভিশনে যে নেতা তাদের উপর আমার নির্দেশ থাকবে, তারা প্রতিটি জেলায়, উপজেলায় এবং ইউনিয়ন পর্যায়ে আমাদের এই বার্তাগুলি পৌঁছে দিবে। যে বার্তাগুলি তারা এই সুবর্ণ জয়ন্তী উৎসবে যে আলোচনার মাধ্যমে তারা যেগুলি জানবে সেগুলি তারা যাবে। তারপরে আমরা কর্মসূচি দেব, প্রয়োজনে আমরা কর্মসূচি দেব, এবং সেই কর্মসূচি হবে আমাদের স্বপ্ন বাস্তবায়নের কর্মসূচি। সেই কর্মসূচি হবে সেখানে সারা দেশকে আমরা জাগরিত করবো। আমরা সারা দেশকে যে জন্য যে দেশের মানুষ তৈরি হয়েছে, যে দেশের মা বোনরা ইজ্জত দিয়েছে, যে জনের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে স্বাধীনতার জন্য প্রত্যাশায় ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে, সেই প্রত্যাশা পূরণ করার কথা আমরা তার জন্য যে কোনো ধরনের কর্মসূচি প্রয়োজন হয়, যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে হয়, প্রতিটি জাতীয় পার্টির নেতা কর্মীকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনাদের আমি স্বাধীনতার প্রেক্ষাপট অনেকদিন হয়ে গেছে, অনেক মানুষ আছে, অনেক ছেলে আছে যারা তৎকালীন সময় ছোট ছিল, কারো জন্মই হয় নাই। কিছু কিছু বিষয় আমি মনে করি তাদেরকে আমার জানানো দরকার। আমরা কেন স্বাধীনতা চেয়েছিলাম পশ্চিম পাকিস্তানের থেকে, আমরা কেন আলাদা চেয়েছিলাম আপনাদের বুঝতে হবে। যে তখন আমরা মনে করেছিলাম পূর্ব পাকিস্তানে, তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ, আমরা জনসংখ্যা দিক দিয়ে তাদেরকে পশ্চিম পাকিস্তানের চেয়ে বেশি ছিলাম, কিন্তু সর্বত্র আমাদেরকে ছোট করে রাখার চেষ্টা করা হয়েছে। সর্বত্র আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমাদেরকে কোনোখানে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কোন জায়গায় সামাজিক ভাবে আমাদেরকে প্রতিষ্ঠিত না করার জন্য নানান ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই কারণে আমরা বিভিন্ন ভাবে বঞ্চিত হয়েছি, আমরা বিভিন্ন ভাবে নিগৃহীত হয়েছি, আমরা অত্যাচারিত হয়েছি। আমরা এটা মেনে নিতে পারিনি, আমরা অপমানিত বোধ করেছি, এবং এটার বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল। আমাদের প্রথম সমাধান ছিল যে যদি দেশে সুশাসন প্রতিষ্ঠা হয় তাহলে হয়তো পাকিস্তান রাষ্ট্রের সকল মানুষ নাগরিকরা সবাই একই আইনের অধীনে হবে, আইনের শাসন থাকবে, এবং তারা ন্যায় বিচারের চুক্তি স্বভাব হবে। তার জন্য বাঙালিরা প্রথমে করেছিল স্বাধীনতা সংগ্রামের আগে আমরা প্রথমে করেছিলাম গণতন্ত্রের জন্য সংগ্রাম। তারপরে যখন দেখা গেল যে এই গণতন্ত্রের জন্য সুশাসনের জন্য সংগ্রাম করতে গিয়ে এক পর্যায়ে দেখা গেল যে তারা আমাদেরকে এই
গণতন্ত্র তারা আমাদেরকে দেবে না, তারা সুশাসন প্রতিষ্ঠা করবে না, তারা বৈষম্যের শিকার থেকে আমাদেরকে মুক্তি দেবে না। তখন আমরা স্বাধিকারের জন্য, স্বায়ত্ত শাসনের জন্য আমরা সংগ্রাম করে গেছিলাম। আমরা স্বায়ত্ত শাসন চেয়েছিলাম। বাংলাদেশের প্রতিটি মানুষ এই স্বায়ত্ত শাসনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপস্থাপন করলেন। সে যার মধ্যে ছিল আমাদের স্বাধিকারের রূপরেখা, যার মধ্যে ছিল আমাদের স্বায়ত্ত শাসনের রূপরেখা, সেটা আমাদের দেশের গান্ধী গ্রহণ করে জাতীয় করেছিল। কিন্তু এক পর্যায়ে গিয়ে দেখা গেল যে তারা পশ্চিম পাকিস্তানি শাসক কর্তৃক আমাদেরকে সেটাও দিতে রাজি নয়। তারা তখন আমাদেরকে এমন একটি অবস্থা ফেলে দিলেন যখন আমরা মনে করলাম তাদের সঙ্গে থাকা আমাদের পক্ষে আর সম্ভব নয়। তাই সেই কারণে স্বাধীনতার সংগ্রামে ডাক উঠেছিল এবং সেই কারণেই দেশকে স্বাধীন করেছিল। এই দেশের বীর বাঙালি মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিল। কিন্তু আজকে যদি আপনি 50 বছর পরে তাকিয়ে দেখেন তাহলে যে জিনিসগুলি আপনি লক্ষ্য করবেন সেটা হলো 71 সালের পর থেকে, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমাদের দেশে যে গণতন্ত্র, যার জন্য সর্বপ্রথম বাঙালি জাতি সংগ্রাম শুরু করেছিল, সেই গণতন্ত্রের অতি একটা উচ্চ মানের গণতন্ত্র আমরা চর্চা করতে পারিনি। আমাদের গণতন্ত্রের প্রক্রিয়া বারে ব্যাহত হয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা একবার একটু পরে রাস্তার চেয়ে বেশি নিচে নেমে গেছি। এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমি বারংবার করে এসেছি, তথাপি তখন আমাদের দেশে গণতন্ত্রের কিছুটা চর্চা ছিল, বাক স্বাধীনতা ছিল, সংবাদপত্রের স্বাধীনতা ছিল, মানুষের কথা বলতে পারত, মানুষের রাজনীতি করতে পারত, মানুষের মিছিল করতে পারত। কিন্তু আপনারা যদি সঠিকভাবে চিন্তা করে দেখেন, এই জিনিসটি আমি বারে তুলে ধরতে চাচ্ছি, সেটা হলো 91 সালের পরের থেকে, এটা আমাদের জাতীয়বাদী সরকার, সেই কারণে বলছি না, অত্যন্ত নিরপেক্ষভাবে চিন্তা করে আপনারা দেখবেন 91 সালের পর থেকে যখন জাতীয় পার্টি সরকার চলে গেল, তখন যে সরকার আসলো নির্বাচনের মাধ্যমে, গভর্নমেন্টের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে, তখন আসলো বিএনপি ক্ষমতা আসার পরে সংবিধান সংশোধন করেছে এবং সংবিধান সংশোধন করে তারা সংসদীয় গণতন্ত্রের নামে দেশে গণতন্ত্রকে হত্যা করেছে। 91 সালের পর থেকে বাংলাদেশকে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ এখন কোনো গণতান্ত্রিক রাষ্ট্র যেটা বলা হয় সেটা আমরা বাইরে বলি, এটা কথাটা বিশ্বাসযোগ্য কথা নয়, এর পিছনে কোনো চুক্তি নেই। তার কারণ হল গণতন্ত্রের উল্টো দিকে হলো গণতন্ত্র মানে কি, বাংলাদেশের মানুষকে চলে গেছে মালিক করা হবে, যার জন্য এটাকে বলা হয় প্রজাতন্ত্র এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটা আমাদের আমরা 91 থেকে সংসদীয় গণতন্ত্রের নামে 70 ধারা জারি করে আমরা সম্পূর্ণভাবে সংসদকে আমরা নির্বাহী বিভাগের হাতের মুদ্রায় নিয়ে গেছি। তাহলে সংসদ চলে গেছে নির্বাহী বিভাগের প্রধানের হাতে। আবার একই সঙ্গে এক সংবিধানের 116 হয়েছে রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতিকে করা হয়েছে প্রধানমন্ত্রী। সেভাবে রাষ্ট্রপতির মাধ্যমে প্রধানমন্ত্রী বিচার বিভাগ, বিচার বিভাগ, আদালত তার হাতে সম্পূর্ণ দেওয়া হয়েছে এবং উচ্চতর আদালতকেও দেওয়া হয়েছে 95 সংবিধানের 95 ধারা অনুযায়ী, সেটাও প্রেসিডেন্টের মাধ্যমে আমাদের সংসদের যে নির্বাহী বিভাগের প্রধান তাকে দেওয়া হয়েছে উচ্চতর আদালতের বিচারকদের নিয়োগের ব্যাপারটা দেওয়া হয়েছে। এক ব্যক্তির হাতে যখন নির্বাহী বিভাগ থাকে, এক ব্যক্তির হাতে সেই একই ব্যক্তির হাতে যখন সংসদ থাকে এবং একই ব্যক্তির হাতে যখন 99 বিচার বিভাগ থাকে, তখন সেই দেশকে এক নায়কতন্ত্র বলে। এক নায়কতন্ত্র হল গণতন্ত্রের বিরোধী বিপক্ষ, যেমন আইনের বিপক্ষ যেমন না, তেমন এক নায়কতন্ত্র হল গণতন্ত্রের বিপক্ষ। কাজে বাংলাদেশে এখন গণতন্ত্র নেই, এই কথাটা বলা যায়।
যার জন্য এদেশের মানুষ সংগ্রাম শুরু করেছিল, যে যার জন্য মানুষ এই দেশের মানুষ জীবন দিয়েছিল, সেই গণতন্ত্র এখন বাংলাদেশে নেই। এবং আরেকটি কারণ যেটা বললাম আপনাকে, গণতন্ত্র না থাকার কারণে যেটা পাকিস্তান আমলে যেটা হয়েছিল সুশাসনের অভাব, সেই সুশাসনের অভাবও আমাদের দেশে তৈরি করা হয়েছে। কিভাবে? বৈষম্যের মাধ্যমে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। সরকারি দল করলে 96 পর থেকে চিন্তা করবেন, যদি আপনি সরকারি দল করে পরিচয় দেন, আপনার জন্য আইন, আপনার জন্য আইন রক্ষাকারী বাহিনী, আপনার জন্য ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু একটি ভিন্ন ব্যবহার করবে, আর সাধারণ নাগরিকের জন্য আরেকটি ভিন্ন ব্যবহার। আমরা তো চেয়েছিলাম গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার জন্য, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা হবে। সেই জিনিসটিকে আমরা নষ্ট করেছি। শুধু গণতন্ত্রকে নষ্ট করি নাই, আমরা বৈষম্য সৃষ্টি করে সেই একই জিনিসকে আমরা নষ্ট করেছি, সুশাসনকে আমরা সেইভাবে নষ্ট করেছি। এবং সেটা একটা কথা বললে চলবে না, এইটা কিন্তু এককভাবে কেউ করেনি। দুটি দলের মধ্যে যারা 91 পথে ক্ষমতায় এসেছে, প্রথমে এসেছিল বিএনপি, তারা এটাকে যে শুরু করেছে, আওয়ামী লীগ এটাকে কন্টিনিউ করেছে এবং এটাকে বাড়িয়ে চলেছে। আবার বিএনপি এসেছে, এটাকে বাড়িয়ে চলেছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে একটি কথা আপনাদের আমি বলতে চাই। অনেকে বলে যে বর্তমানে আমাদের কি সমস্যা, যে একটা নির্বাচন গণতন্ত্র, একটা ভালো সুষ্ঠু নির্বাচন হয়ে গেলে সমস্যার সমাধান। আমি মনে করি সুষ্ঠু নির্বাচনের সমস্যার সমাধান নয়। আপনি 5 বছরের জন্য যাকে দায়িত্ব দিবেন তাকে যথেচ্ছা করার, স্বেচ্ছাচারিতা করার যদি আপনি ক্ষমতা দেন, তাই আমাদের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন গঠন করবে। যে কোনো ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠান, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন উনি প্রতিষ্ঠা করবে। কাজে কোন লোক কি এতটুকু বোকা যে তেমন সে ক্ষমতা পেয়ে সমস্ত যথেচ্ছা 5 বছর করার ক্ষমতা পেয়ে সে এমন নির্বাচন কমিশন করবে যে নির্বাচন কমিশন 21 বছর নির্বাচন দেবে? এটা কি কখনো কোন যুক্তিসঙ্গত কথা হতে পারে? কাজে আপনাকে প্রথমে গণতন্ত্র, রাষ্ট্রীয় কাঠামোতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, তারপরে আপনি আসবেন অন্যান্য কিছু, যার জন্য শক্তির খেলা বাতিল করতে হবে, এবং যেখানে নির্বাচন কমিশন আছে, অন্যদের নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়গুলি আছে, অন্যান্য প্রাতিষ্ঠানিক যে সাংবিধানিক বিষয়গুলি আছে সেগুলিকে বাতিল করে নতুন সংবিধান তৈরি করতে হবে। কাজে আমাদের সমাধান শুধু সরকার পরিবর্তন করলে হবে না। কেননা আপনি আজকে যদি সরকার পরিবর্তন করেন, যে সরকার আসবে ধরে নিলাম এখনকার অবস্থায় যে বিএনপি সরকার আসবে, সেই সরকার কিন্তু আওয়ামী লীগ সরকারের চেয়ে কোনো অংশেই এখন খারাপ বা ভালো কোনো কিছুতে ব্যতিক্রম পাবেন না। যারা বড় বড় বুদ্ধিজীবী হাসি হাসি মুখে অনেক কথা বলেন যে হ্যাঁ এদেরকে পরিবর্তন করা দরকার এবং নির্বাচন ভালো একটা করা দরকার, এবং তাদের পাশে বসে তারা মুখে মুখে হাসেন, কিন্তু তারা যখন ক্ষমতা যাবে তাদের এই মুখ কি হাসি থাকবে না, তাহলে তখন দাঁত দিয়ে আপনার গলা কাটবে ধরবে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কাজে শুধু সরকার পরিবর্তনে সমস্যার সমাধান হবে না। আমরা চাই যে এখানে শাসন ব্যবস্থা পরিবর্তন করতে হবে এমনভাবে, এবং সেই ধরনের সংগ্রাম আমরা করবো যাতে করে জনগণ যে জন্য এই দেশকে স্বাধীন করেছিল সেই যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সেই যে গণতন্ত্রের কাজে সুশাসন, এবং এই সুশাসনের জন্য বৈষম্য থাকবে না দেশে, এগুলোকে আমরা প্রতিষ্ঠিত করলে খুবই সমস্যার সমাধান হবে। না হলে আজকে যে চাঁদাবাজি করছে, আজকে যে টেন্ডারবাজি করছে, সেই লোকটি শুধু পরিবর্তিত হবে। চাঁদাবাজি টেন্ডারবাজি কোনো পরিবর্তন হবে না। আজকে আমরা করোনা নিয়ে কথা বলি, করোনা নিয়ে অনেক বাহাদুরি সরকার করেছেন, এখন দেখা গেল করোনা হওয়ার মুখোমুখি। সরকার কোথায় আমি জানি না, অনেক বাহাদুরি যে আমরা মন্ত্র দিয়ে একবার সব করোনা শেষ করে ফেলেছি। আজকে করোনায় যা মারা যায় তার চেয়ে বেশি মারা যায় আপনার সড়ক দুর্ঘটনা। এই পরিবহন সেক্টরকে কে নিয়ন্ত্রণ করে একমাত্র আল্লাহ ছাড়া আমি কিছু জানি না। তবে একটা কথা জানি যে এটাকে সরকার নিয়ন্ত্রণ করে না, বরং এই পরিবহন সেক্টরই সরকারকে নিয়ন্ত্রণ করে বলে এই ধরনের ধারণা করার যথেষ্ট কারণ। এই সমস্ত জিনিস সরকার পরিবর্তনের মাধ্যমে শুধু ঠিক হবে না, কারণ এর আগে যাচ্ছিলেন তারা এই কাজই করে গেছেন, এবং এরপরে যদি ওরা আসতে চান আসতে পারে, এই কাজই আবার করবেন। এ সম্পর্কে আমাদের কোন রকম
দ্বিধা থাকার কোনো কারণ নেই। জনগণের মুক্তি নেই। এই দুই সরকারের থেকে যদি জনগণ মুক্তি পেতে চায় এবং তার চেয়ে বড় কথা, সবচেয়ে বড় কথা হলো আমরা যদি এই সরকার পদ্ধতিকে সম্পূর্ণভাবে পরিবর্তন না করতে পারি, যে জন্য স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই চেতনাকে যদি আমরা পুনর্জীবিত না করতে পারি এবং বাস্তবায়িত না করতে পারি, এই দেশের মানুষের মুক্তি শুধু সরকার পরিবর্তনে হবে না, হবে না, হবে না। এবং জাতীয় পার্টি যে সত্যিকার অর্থে জনগণ ভালোবাসছে আজকে, কেন ভালোবাসছে? কেননা মানুষও বুঝতে পারছে যে আমরা যেগুলো কথা বলছি সেগুলো কথার গুরুত্ব আছে, সেগুলো কথার মধ্যে আন্তরিকতা আছে, সেগুলো কথার মধ্যে সত্যতা আছে। যেটা বলেছি আমি আবার বলছি, দেশে গণতান্ত্রিক এই শাসনতন্ত্রের অনুযায়ী, এই সংবিধান অনুযায়ী দেশে গণতন্ত্র চর্চার কোন সুযোগ নেই, গণতন্ত্র চর্চা হচ্ছে না। সরকার পরিবর্তনে দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত পদ্ধতিগুলি আমরা শেষ করতে না পারবো। এবং অনেক পদ্ধতির ভিতরেই আমাদের বরং আছে, যেগুলোকে তৈরি করা হয়েছে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, এবং যেগুলোকে তৈরি করা হয়েছে দেশকে একটা লুটপাট তন্ত্রের পরিচয় করার জন্য। আজকে আমাদের টাকা বিদেশের ব্যাংকে পাওয়া যায় হাজার হাজার কোটি টাকা। ব্রিটিশের বিরুদ্ধে আমরা কেন যুদ্ধ করেছিলাম? যে তারা আমাদের সম্পদ নিয়ে চলে যায়, তাদের দেশে চলে যায়। আমরা পাকিস্তানের বিরুদ্ধে কেন সংগ্রাম করেছিলাম? কেন বলা হয়েছিল ইস্ট পাকিস্তানের থেকে সমস্ত সম্পদ যোগ করে পশ্চিম পাকিস্তান নিয়ে যাওয়া হয়। এখন আমাদের টাকাকে ইউজ করছে, কোথায় নিয়ে যাচ্ছে এটা চিন্তা করতে হবে, এবং যারা দায়িত্ব আছে তাদের জবাব দিতে হবে। এখন কেন টাকা হাজার হাজার কোটি টাকা বিদেশে যাচ্ছে? কোথায় যাচ্ছে? কার কাছে যাচ্ছে? কেন যাচ্ছে? তাহলে দেশের মানুষের এই 50 বছর আগের যে সংগ্রাম, যার জন্য আজকে গর্বিত, সেই ইতিহাসটা সত্যিকার অর্থে পণ্ডশ্রম হয়েছে কিনা, এটা একটা দেখার বিষয়, চিন্তার বিষয়। তো আর এই কথাগুলি আপনাদেরকে বললাম, আমি জানি না। তো আরেকটা কথা, দ্রব্যমূল্যে যেহেতু দেশে সুশাসন নেই, আইনের শাসন নেই, সেখানে মুনাফা কইরা এবং যত ধরনের দুর্নীতিবাদরা দেশে উচ্চতল থেকে উচ্চতল পর্যায়ে করে যাচ্ছে, তাদের জন্য কোনো বাধা বিপত্তি নেই। জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, প্রতিদিন যেভাবে দুর্নীতি বাড়ছে, প্রতিদিন যেভাবে বিভিন্নভাবে অনিয়ম অনাচার এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তাহীনতা বাড়ছে, এটাকে চলতে দেওয়া যায় না। এর পক্ষে অবস্থান নিতে হবে আমাদের সবাইকে। জিনিসপত্রের দাম, আমি কমার্স মিনিস্টার ছিলাম, জিনিসপত্রের দাম আমার সময় কিন্তু আপনারা হয়তো খেয়াল করে দেখে থাকবেন, রোজার আগে বা রোজার সময় বা অন্য কোনো সময় এক পয়সা বাড়ে নাই। হজের সময় একটা লোককেও কষ্ট করতে হয় নাই। ঠিক বলছি কিনা? কাজে এটা করা সম্ভব, কিন্তু করা হয় না। কারণ না করলে অনেকের অনেক লাভ হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেই লাভগুলিকেই সাধারণ গরিব মানুষের পকেটের পয়সা নিয়ে অনেকে লুটতরাজ করে দেশে বিদেশে প্রপার্টি সম্পদের পাহাড় করে তুলছে। এর থেকে দেশকে মুক্ত করতে হবে। সেই জন্য আজকে আপনাদের এসেছেন, আপনাদেরকে আমি অন্তরের অন্তঃস্থলে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা কাজ করব এবং আপনাদের সমাজের এই উৎসাহ, উদ্দীপনা, আন্তরিকতা, এগুলি আমাদের সম্পদ। আমাদের সম্পদ নেই, আমাদের বন্দুক নেই, আমাদের পিস্তল নেই, আমরা কোনো বেশি শক্তি নেই, আমাদের কোনো অর্থ শক্তি নেই। আপনাদের ভালোবাসা, আপনাদের আগ্রহ, আপনাদের উৎসাহ, আপনাদের আন্তরিকতা, এই আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ নিয়ে আমরা এই দেশবাসীকে উদ্ধার করে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অবশ্যই